নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন হিমানীশ গোস্বামী রচিত রতন দিয়ার ভূত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। এই ঘটনাটি শোনা আমার এক মাসির কাছে, তাও আজ থেকে 60 বছর আগেকার ঘটনা। তার অনেকটাই মাসি ভুলে গেছিল, যেটুকু তার মনে ছিল সেটুকুই আমাকে বলেছিল। আমি তার ভাষাতেই আজকে আপনাদের গল্পটি শোনাতে যাচ্ছি। আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের রাজ্যটি এত ছোট ছিল না। এখন থেকে প্রায় 50 বছর আগে দেশভাগের সঙ্গে সঙ্গে এক বাংলা দুটি বাংলা হয়ে যায়। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের একটি ছোট্ট গ্রামে। গ্রাম ছোট হলে কি হবে, তখন ছোট ছোট গ্রামেই হাজারে হাজারে ভূত থাকতো। আমাদের গ্রামের নাম ছিল রতনদিয়া। ওই গ্রামে ভূতদের দমিয়ে রাখার জন্য অন্তত 12 গুণিন ছিলেন। ফলে ভূত প্রচুর থাকলেও তারা অত্যাচার করতে ভয় পেত। গুণিনরা দুষ্টু আর বদমাইশ ভূতদের কঠোর শাস্তি দিতেন। কোনো কোনো গুণিন ভূতদের ঝি চাকর দারোয়ান করে রাখতেন। খুব লজ্জার কথা হলেও দু একজন গুণিন পেতনিদের দিয়ে বাড়িঘর পরিষ্কার করানোর কাজ করাতেন। এছাড়া রান্নার কাজও করিয়ে নিতেন। এটা গুণিনদের করার কথা নয়। যাই হোক, এক একজন ছোট গুণিন 16টা করে ভূত পেতনি ব্যাগার খাটাতে পারতেন। আরো বড় বড় গুণিনরা কেউ 32, কেউ 64টা করে ভূত রাখতেন ব্যাগার খাটানোর জন্য। হিন্দু মুসলমান দুরকম ভূতই গ্রামের বাইরে একটা পুরো বাড়ি দখল করে থাকতো। শোনা যায় এই ভূতদের মধ্যে 2 জন খ্রিস্টান সাহেব ডাক্তার ভূতও ছিল। মোটামুটি ব্যাপারটা এই যে ভূত বেশি থাকলেও গুণিনদের ভয় তারা সভ্যভদ্রভাবেই থাকতো। আমরাও নিশ্চিন্ত মনে গ্রামে থাকতাম। প্রচুর ভূত আশেপাশে থাকলেও আমরা ভয়ঙ্কর ভূতদের পাল্লায় কখনো পড়িনি। ভয়টা কিন্তু ছিলই। তাছাড়া সব ভূত সবসময় যে শান্তশিষ্ট হয়ে থাকতো তাও নয়। আমাদের গ্রামের এক জামাইকে পই পই করে বলা হয়েছিল সে যেন কখনো রাতের গাড়িতে গ্রামে না আসে। সে জামাই ছিল বেপরোয়া। নাম শ্রীকান্ত চাটুর্যে, বয়স 25। বিজ্ঞান পড়ে পড়ে তার ধারণা হয়েছে ভূত মানুষের মনের সৃষ্টি, ভূত বলে কিচ্ছু নেই। তা যেহেতু তাকে বারণ করা হয়েছে রাতের ট্রেনে গ্রামে না আসলেও যেন আগে সে কাউকে খবর দেয়, সেই জন্যই শ্রীকান্ত খবর না দিয়ে রাতের ট্রেনে কলকাতা থেকে কালুখালী রেল স্টেশনে নেমে বেশি সাহস দেখানোর জন্য একাই ছোট সুটকেস একটা ঘাড়ে করে টর্চ জ্বালাতে জ্বালাতে গ্রামের পথ ধরে শ্বশুরবাড়ি চন্দনা নদীর ধারে রামহরি মুখুজ্জের বাড়িতে যাচ্ছিল। রাতটা ছিল আবার অমাবস্যা। অমাবস্যার রাতে ভূতেদের মন কিরকম যেন চনমনে হয়ে যায়। তখন তাদের কালো রক্তে ইয়ার্কি ফাজলামো করার একটা প্রবণতা হয়। এমনিতে ভালো মানুষ ভূত অমাবস্যার রাত্রে হঠাৎ হয়তো হেসে উঠল খ্যাক খ্যাক করে। সম্পূর্ণ অকারণ হাসি, কোনো দরকার নেই তবুও হাসি। অথবা ইনিয়ে বিনিয়ে কান্না, যেন কেউ ভীষণ মেরেছে কাউকে। কখনো কুকুরের ডাক, কখনো শেয়ালের ডাক, কখনো ফেউয়ের ডাক। তাছাড়া খটাস বলে একরকম বেড়াল জাতের প্রাণী ছিল, ভীষণ হিংস্র। আর ছিল বাগডাসা। বাগডাসাও এক ধরনের বুনো বেড়াল, অনেকটা বাঘের মতো দেখতে। ভূতেরা বাগডাসার ডাকও ভারী চমৎকার নকল করতে পারত। এ হচ্ছে ভূতদের একরকম ইয়ার্কি। ডাকলে ভীতু মানুষেরা ভয় পায়, সাহসী মানুষেরাও চমকে ওঠে। ছোটরা কেঁদে বাড়ি মাথায় করে, এতেই ভূতেদের আনন্দ। কোনো কোনো বাচ্চা ভয় না চেঁচিয়ে চুপ মেরে যায়, তাতে ভূতেরা ভারী রাগ করে। ওইসব ভূতেরা ঢিল ছোড়ে আবার। ঢিল ছুড়লে আর সেই সঙ্গে হাউমাউ খাউ করলে যেসব বাচ্চারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তারাও পর্যন্ত গা গা করে চিৎকার করে।
অন্য সব রাত্রে ভূতেরা গুণিনদের ভয় বিশেষ গোলমাল করে না, কিন্তু অমাবস্যার রাতগুলোতে ভূতেদের আড্ডা ইয়ার্কির খানিকটা অনুমতি দেওয়া হয়। এটা ভূতদের অভিভাবক যারা, যেমন ব্রহ্মদৈত্য এবং বড় বংশের ভূত পেতনি, এরাও মেনে চলে। ফলে বিচ্ছিরি রকমের কাণ্ড বিশেষ ঘটে না। যেদিনকার কথা বলছি সে দিনটা ছিল অন্যরকম। দিন না বলে অবশ্য রাত্রির বেলাই ভালো। দিনের বেলা ভূতেরা ঘুমোয়, আবার কেউ কেউ দিনের বেলায় মানুষ সেজে গেরস্ত বাড়িতে কাজকর্ম করে কিছু উপরি রোজগারও করত বলে আমি শুনেছি। যাই হোক, আমি যা বলছি সেসব সত্যি আমাদের গ্রামেই ঘটেছিল। তবে আমি নিজের চোখে কিছুই দেখতে পাইনি। যখন ব্যাপারটা ঘটেছিল তখন আমি এমন ঘুমে অচেতন হয়েছিলাম যে কিছুই বুঝতে পারিনি। পরে সব শুনেছি। রাত্রেও অনেক নাকি হইচই গোলমাল হয়েছিল। কিছু গোলমাল করেছিল ভূতে, আবার কিছু গোলমাল করেছিল মানুষে। একটা কথা বলতে ভুলে গিয়েছি। যে রাতের কথা বলছি সেটা ছিল একটা বিশেষ রাত। ওই রাতে 3 দিন আগে থেকেই গ্রামের যত গুণিন ছিলেন তারা 4-5 দিনের জন্য সারা বাংলা গুণিন সমাবেশে চলে যাচ্ছিলেন কলকাতার কাছেই উত্তরপাড়ায়। আমাদের গ্রামে সেই বিশেষ রাতটিতে তাই ভূতেদের ছিল মহা আনন্দের দিন। বড় বড় অভিভাবক শ্রেণীর ভূত, যেমন ব্রহ্মদৈত্য, এমনকি মামদোরা পর্যন্ত ভূতেদের ইয়ার্কি ফাজলামও একদম পছন্দ করতেন না। তাই তারাও খুব উদ্বিগ্ন এই রাতে কি হয় ভেবে। তারা সব যে যার নিজেদের বাড়ির ভূতছানাদের আর যুবক ভূতেদের সাবধানও করে দিয়েছিলেন যেন সবাই শান্তশিষ্ট থাকে, বেশি ঝামেলা না করে। বিশেষ করে যেসব ভূত গুণিনদের ব্যাগার খাটে, তাদের মেজাজ এমন তিরিক্ষে যে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলাও সম্ভব নয়। ইয়ার্কি ফাজলামোয় তারাই ছিলেন সবিশেষ পটু। যেদিনকার কথা বলছি সেদিন বড় ভূতেরাও একটা মেলায় গিয়েছিলেন। ফলে ছোট ভূতদের সেদিন হয়েছিল ডবল মজা। সন্ধ্যের ট্রেনে গ্রামের শেষ গুণিন গ্রাম ছেড়ে চলে গেলেন শিয়ালদার গাড়িতে চড়ে উত্তরপাড়ার পথে। আর ব্যাগার খাটা ভূতের দল যেন একেবারে ক্ষেপে গেল। তারা সন্ধে থেকেই শুরু করলো তাদের নানা রকম তাণ্ডব। তারা হা 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 করে কত রকমের হাসলো আর চিৎকার করলো, বাড়িতে বাড়িতে ঢিল ছুড়লো। কিন্তু গ্রামের লোকেরাও খুব সাবধান হয়ে রইল। একটুও ভয় না পেয়ে তারা গুণিনদের দেওয়া নতুন পান পাতা, তাতে রক্তচন্দনে রাম রাম লেখা, সঙ্গে ঘি মাখানো সলতে দিয়ে বাড়ির চারদিকে সাজিয়ে রেখেছিল বলে ভূতেরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। ভূতেরা এই সব দেখে রাগে গাঁ গাঁ করতে লাগলো, বিচ্ছিরি রকম সব গালাগাল করতে লাগলো মানুষের মতো গলায়। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করতে লাগলো যাতে মানুষেরা রেগে গিয়ে বাড়ির সীমানার বাইরে চলে আসে, তাহলে ভারী ফুর্তি করা যায় তাদের নিয়ে। কিন্তু গুণিনরা সব কথা আগেই গ্রামের সকলকে বলে যাওয়ায় একটা মানুষও বাইরে বেরোলো না। এতে কার না রাগ হয়? ভূত বলে কি ওদের অনুভূতি নেই? ওদের মধ্যে যারা অনুভূত তারা গেল সবচেয়ে চটে। অনুভূত কি বুঝতে পারলেন না? একটু ভাবলেই বুঝতে পারবেন। অনুভূত অর্থাৎ ছোট ভূত, অনুমানে ছোট। কেউ কেউ অবশ্য উপভূত বলেন তাদের। রাত্রির তখন 1টা হয়ে গেছে, অথচ একটা মানুষ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। এটা তাদের কাছে খুব দুঃখের ব্যাপার বলে মনে হলো। তারা মনের দুঃখে রাস্তার উপর নর্দমা থেকে গাদা গাদা কাদা নিয়ে এসে ছুটতে লাগলো এদিক ওদিক, এর বাড়ি তার বাড়ি। লোকেরা ভয়ে জানলা দরজা বন্ধ করে রইল। ভূতেরা দারুণ চিৎকার করে গান গাইতে লাগলো। একেবারে বাইরে আয়না বাবুরা তোদের খাই, পিপিরা আয়না বাইরে আপিরা তোদের ভাই। সকলেই ভয়ে দরজা জানলা আর খোলে না, গরমে অস্থির হয়। ছোটরা ভয় পেয়ে কেঁদে ওঠে,
আর তাই শুনে ভূতদের বাদরামও আরও বাড়তে থাকে। কিন্তু ওদের তাতে সুখ নেই। মানুষদের ধরে নানা রকম বীভৎস কাণ্ড কারখানা না করলে অনুভূত মানে ছোট ভূতদের ফুর্তি ঠিক জমে না। তারা আস্ত মানুষ হাতে না পেয়ে বড়ই কষ্টে ছিল। এমন সময় রাতের ট্রেনটা কালুখালী স্টেশনে এসে থামল। আর 12 লোক ট্রেন থেকে নেমে যে যার বাড়ির দিকে চলল। ভূতের দল লক্ষ্য করল ওদের মধ্যে সকলেই চেনা লোক। অনেকেই ভূতেদের কেউ কাকু, কেউ বা পিসে মশাই। ওদের ভয় দেখিয়ে অত সুখ নেই। একজন অপরিচিত লোককে পেলে তাদের সবচেয়ে ভালো লাগে। এমন সময় দেখা গেল শ্রীকান্ত চাটুর্যে হাতে সুটকেস কাঁধে তুলে নিচ্ছে, অন্য হাতে টর্চ জেলে দিব্যি হনহনিয়ে হেঁটে আসছে। হঠাৎ দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতের টর্চটা তিরিং করে লাফিয়ে উঠল অন্তত 10 মিটার। আবার টর্চটা বাঁই বাঁই করে বেঁকে গিয়ে রাস্তার ধারের একটা তাল গাছে ক্রমাগত পাক খেতে লাগলো। এই অসম্ভব কাণ্ড এত অকস্মাৎ ঘটে গেল যে শ্রীকান্ত প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর মনটাকে একটু সুস্থির করার চেষ্টা করল। মনে মনে ভাবল, এর নিশ্চয়ই একটা সঙ্গত কারণ আছে। জগতে তো অসম্ভব কত কাণ্ডই ঘটে, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেখানে চট করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেখানে আরো ভালো করে দেখতে হয়। অলৌকিক বলে কিছু হয় না। যা হয় তা আপাত দৃষ্টিতে যতই আজগুবি এবং অস্বাভাবিক মনে হোক না কেন, কোনোটাই অলৌকিক নয়। ভাবতে ভাবতে টর্চটা উঠে গেল তাল গাছটার মাথায়। সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শো করে নিচে নেমে এসে রাস্তার ওপর ধেই ধেই করে নাচতে লাগলো। না, এর তো কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত চাটুর্যের মনটা দুর্বল হতে শুরু করেছে। হঠাৎ তার কানের কাছে স্পষ্ট একটা খোনা খোনা কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। ওরে শ্রীকান্ত, এইভাবে কত অন্ধকার সেকে কবে জমাট কালোর রাজ্যে আমরা তুলে নেব তোর গায়ের চামড়া। তারপর সে কি খিকখিক করা হাসি। সে হাসি শুনলে হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। শ্রীকান্ত কিন্তু সামলে নিল। কিন্তু তারপর ফের শুরু হলো আর এক বিচ্ছিরি করাচ্ছেরা কণ্ঠের গান। শ্বশুর বাড়িতে তুই এসেছিস রে চাটুর্য শ্রীকান্ত, জামাই আদরে রাখবো তোকে একখান গান গান তো। শ্রীকান্ত নিজেও মাঝে মাঝে কবিতা লিখে থাকে। সে দেখলো একবার বলছে তুই এসেছিস, আবার বলছে গান তো। এর সংশোধন দরকার। শ্রীকান্ত নিজে এই অদ্ভুত অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে গাইল, ওরে তোরা সব অশিক্ষিত, নেই তো তোদের শিক্ষা, গান বানানো নয়কো সহজ, নিতে হবে যে দীক্ষা। এবারে কোনো প্রতিক্রিয়া নেই। খানিকক্ষণ সব চুপ। এদিকে ঝিঝির দল ডাকছে, দূরে ব্যাঙেরাও ঘ্যাঁ ঘ্যাঁ করছে। পেঁচারাও সুযোগ বুঝে বেশ মজাসে গান গাইছে। সে কি গান! কানের পোকারাও পর্যন্ত কান থেকে বেরিয়ে এসে কাঁধের ওপর বসে নাচতে শুরু করেছে। এ তো এক মহা মুশকিল হলো। শ্রীকান্ত কিন্তু ভয় পেল না। সে দৃঢ়ভাবে নিজের মনকে শক্ত করে রাখল। কিন্তু একটু পরেই ভূতেদের দল ওর হাত থেকে ছোট সুটকেসটা নিয়ে তার ডালাটা খুলে ফেলল। অন্ধকারেও শ্রীকান্ত বুঝতে পারল সুটকেস খুলে তছনছ করছে কারা।
সে এও বুঝতে পারল তার শ্বশুরবাড়ির জন্য অনেক কষ্টে সংগ্রহ করা বিখ্যাত এক মিষ্টিওয়ালার কাছ থেকে আনা কড়া পাকের সন্দেশগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তার জামা টামা, টুথপেস্ট, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, তোয়ালে এসবও সব ছত্রাকখান হয়ে গেল। শ্রীকান্ত ভাবল, এমন তো হওয়ার কথা নয়। সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্নে তো কত রকম বিদঘুটে জিনিস ঘটে যায়। এ বোধ হয় সেরকম একটা কিছু হবে। কিন্তু সবটা স্বপ্ন নয়। সে বেশ বুঝতে পারল কিছু একটা ব্যাপার ঘটছে যা স্বাভাবিক নয়। এরপরে চারিদিকে কচমচ খচমচ আওয়াজ হতে লাগলো। সর্বনাশ! মনে হলো যেন কড়া পাকের সন্দেশগুলো কেউ কচর মচর করে খাচ্ছে। এদিকে তার টর্চটা, যেটা এতক্ষণ এদিক ওদিক ঘুরছিল, সেটাও স্থির হয়ে পড়ে আছে রাস্তায়। সে আলোতে কতই বা দেখা যায়, কিন্তু তবু ওইটুকু আলোতেই সে দেখল তার সুটকেস খোলা, আর তার সব জিনিস কোথায় যেন সব হাওয়া হয়ে গেছে। তার কান্না পেতে লাগলো। সে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, হ্যাঁ, ডাকাত ডাকাত! কিন্তু তার চিৎকার করাই সার হলো। কে আসবে তাকে সাহায্য করতে? রতনদিয়া গ্রাম এখন চ্যাংড়া ভূতেদের কবজায়। ভূতেদের তখন সন্দেশ খাওয়া শেষ হয়ে গেছে। তারা বলল, ডাকাত তুই কাকে বলছিস? ধূর্ত, মজাটা দেখবি, হই উঠি যদি মূর্ত। এলি কোথা থেকে, কোন দেশ থেকে কোন দেশে? খুশি হনু মোরা তোর আনা করা পাক সন্দেশে। মারিব না তোরে, ধরিব না তোরে, তোরে কেবল তুলিব শূন্যে। ধপাস করিয়া ফেলিয়া মাটিতে, মরিবি বাপের পুণ্যে। ওরে বাবা, এ যে সত্যি তাকে কারা যেন ধরে শূন্যে লোফালুফি করতে লাগলো। সে একবার কাদের ঠান্ডা হাতে পড়ে যায়, আবার অন্য কারা ঠান্ডা হাতে লুফে নেয়। এ তো সাংঘাতিক খেলা। ভূত তাহলে সত্যি আছে। সে ভয়ে চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, বাঁচাও বাঁচাও! ওরে বাবা, মরে গেলাম রে! বাঁচাও বাঁচাও! এইরকম কতক্ষণ চলল সে শ্রীকান্তের খেয়াল নেই। হঠাৎ এক সময় তার মনে হলো ভূতেদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল। তারা তাকে প্রায় আকাশ সমান উঁচু থেকে ছেড়ে দিল, আর শ্রীকান্ত মাটিতে পড়তে লাগলো। এবার আর রক্ষা নেই। শ্রীকান্ত এত বিপদেও রাম নাম করেনি। করলে কি বা হতো? আজকালকার ছোকরা ভূতেরা রাম নামে তোয়াক্কা করে নাকি? শ্রীকান্ত পড়তে লাগলো মাটিতে। এর মধ্যে সে শুনতে পেল ইংরেজিতে কারা যেন কথা বলছে। তাদেরও নাকি সুর। বুঝতে না বুঝতে সে মাটির ওপর আছড়ে পড়ল। সে বুঝতে পারল তার হাড়গোড় সব ভেঙে গেল। পরে তার আর জ্ঞান রইল না। একটু একটু জ্ঞান হলে সে দেখতে পেল সে একটা চমৎকার ঘরে শুয়ে আছে। আশেপাশে অনেকগুলো খাট, প্রত্যেক খাটের ওপর গদির বিছানা। শ্রীকান্ত বুঝল সে কোনো হাসপাতালে শুয়ে আছে, ভালো হাসপাতাল। শ্রীকান্ত এরকম হাসপাতাল দেখেছে। সে দেখতে পেল সাদা রঙের ইউনিফর্ম পরা নার্সরা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার মেম সাহেব। শ্রীকান্ত একটুখানি নড়াচড়া করতেই একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার।
শ্রীকান্ত ইংরেজি জানতো মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটাসোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট্ট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছো? ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথাতেও ব্যথা খুব। অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমাকে কারা মেরেছিল? কোন দেশের লোক মানে? আমি এ দেশেরই লোক। এই দেশের কোথায় তোমার বাড়ি? কলকাতায় আমার বাসস্থান। এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে রয়েছো। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার হয়েছে। কেউ তোমার নাম জানে না, কেউ তোমাকে ভর্তি করেও নি এই হাসপাতালে। একদিন রাত্রে হঠাৎ তোমাকে এই বিছানায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় 10 দিন হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না, তোমার হাড়টার সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল, তারপর তারা এখানে এনে ফেলে গিয়েছে। এই কাজ কারা করেছে তুমি কি কিছু জানো? শ্রীকান্তর এবার মাথাটা ঘুরে উঠল। এ কি কথা! সে এখন লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে? অসম্ভব। সে আর ভাবতে পারল না, কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার ভাবলেন, এখন শ্রীকান্তর সাথে ভেবেচিন্তে কথা বলতে হবে। তেমন হলে কলকাতায় খবর পাঠিয়ে দিতে হবে। শ্রীকান্তকে চেয়ারিং ক্রস হাসপাতালের রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটির একজন সিনিয়র নার্স। রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্ট। প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটির সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তার এক্স-রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা হয়েছে ঠিকভাবেই। এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হয়। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে, সেগুলোকে বাইরে থেকে সেট করা যায় না। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর যে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থাতেই দাঁড় করানো হয়। খবরের কাগজের লোকেরাও এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউই বার করতে পারে না। কলকাতায় বাড়ি এটা শুনে কলকাতায় খোঁজও করেছিল পুলিশ, কিন্তু পুলিশ ওপর খোঁজ খবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নিরুদ্দেশ হয় না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা। আস্তে আস্তে শ্রীকান্ত প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, কিন্তু অসুবিধে তারও ছিল। সে তার নিজের নামটাই আর মনে করতে পারল না। সে কেবল বলতো, আমার বাড়ি কলকাতা, বাস। এইভাবে চলল আরও 2 মাস। রোগী সম্পূর্ণ সুস্থ। এক্স-রে করে দেখা হয়েছে তার হাড়গুলো সবই বেমালুম জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটা ছেঁড়ার দাগ ছিল সেগুলো মেলালো না, তবে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সমস্যা হলো একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো যায়। হাসপাতালে রাখা চলবে না একেবারেই।
সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না, মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয়তো যায়, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না, সে কেবল জানে তার বাড়ি কলকাতায়। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করলেন ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়ি করে কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরিয়ে আনলে তার হয়তো স্মৃতি ফিরে আসলেও আসতে পারে। অনেক টাকার দরকার, সে সমস্যা সমাধানেরও চেষ্টা হচ্ছে, সব ব্যবস্থা পাকা। যেদিন সকালের ট্রেনে টিলবেরি ডকে যাওয়ার কথা, সঙ্গে একজন যাবে তার সঙ্গে, তার আগের রাত্রে হলো এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তের বেডে এসে দেখল রোগী উধাও। খোঁজ খোঁজ রব, রোগী কোথাও নেই। ভারী আশ্চর্য ব্যাপার, হাসপাতালের দরজা বন্ধ, মেন গেট বন্ধ, রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারদিকে। পুলিশ নানা সম্ভাব্য এবং অসম্ভাব্য অনেক জায়গা খুঁজেও তার চিহ্ন পেল না। রতনদিয়ায় একটা আশ্চর্য ঘটনা ঘটল এরপরেই। শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়ির একটা ঘরের মধ্যে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায়। শ্রীকান্তকে ওখানে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে ফের চাঞ্চল্য। সমস্ত গ্রাম দেখতে এলো শ্রীকান্তকে। কালুখালী স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন, সেই 3 মাস আগের বিচ্ছিরি রাত্রে। তারপর পাওয়া গেছে তার ভাঙা সুটকেস আর ছড়ানো জিনিসপত্র, রক্তের ছাপ, ধস্তাধস্তির চিহ্ন। কেবল মানুষটাই হয়ে গেছিল নিরুদ্দেশ। সর্বত্র নেমে এসেছিল শোকের কুয়াশা। তারপর দিনের পর দিন গেল, অথচ শ্রীকান্তর হদিশ পাওয়া গেল না। তখন সকলে ধরেই নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে, কেননা সে রাত্রে ভূতেদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল। ভূতেদের বিচ্ছিরি সব ছড়াও শুনতে পেয়েছিল বহু মানুষ। গুণিনরা ফিরে এসে গ্রামের সব ভূতদেরকে জেরা করেও কোনো সদুত্তর পাননি। সকলে এক বাক্যে বলেছে, জানি না। সত্যি বললে মহাশাস্তির বন্দোবস্ত হতো ঠিকই, তাই যারা ছোট তারা ভয় কবুল করেনি। একটা সত্যি কথা, ছোট ভূতেরা সকলে বলেছে তারা শ্রীকান্তকে দেখেছে, কিন্তু তাকে কেউ মারেনি। এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালুফি খেলেছিল, তবে মারেনি। কিল না, ঘুষি না, লাঠির আঘাত না, কেবল উঁচু থেকে একবার ধপ করে ফেলে দিয়েছিল। সেটাকে মারা বলা যায় কি? তাছাড়া একটা ব্যাপার তারাও বুঝতে পারেনি, হঠাৎ কোত্থেকে একদল সাদা ধরনের ভূত এসে মস্তানি করে তাদেরকে হটিয়ে দিয়েছিল আর মানুষটাকে কোথাও হাওয়া করে দিয়েছিল। ছোকরা ভূতেদের ধারণা ওই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরোপুরি খেয়ে নিয়েছে, কিন্তু সে কথা তারা কাউকে বলেনি। বড় ভূতেরা ছোকরা ভূতেদের আর বেশি ঘাটাননি। বড় বড় ভূতেরাও সেদিন গ্রামে ছিলেন না, সেজন্য ছোকরা ভূতেদের জঘন্য সব কীর্তিকলাপ দেখতে পাননি। পরে আন্দাজ করেছিলেন, কিন্তু এ নিয়ে বেশি কিছু ঘাটাননি। এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল। শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনা প্রকাশ হবার পর তাকে নানাভাবে সম্মানিত করা হয়। তার শ্বশুর বাড়িতে একটা বড় উৎসব হয়, গ্রামের প্রথম বিলেত ফেরত জামাই বলে। তার আগে ওই গ্রামে কোনো জামাই বিলেত যায়নি, আর ওই বিলেত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেওয়া হয়। শ্রীকান্ত ছিল একজন সামান্য কেরানি, মাসে মাইনে ছিল 45 টাকা। বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হলো 210 টাকা। হবে না বিলেত ফেরত যে? তা ওই সময় বিলেত ফেরতদের এই রকমই সম্মান হতো। এখন সে গ্রামই বা কোথায়, আর ভূতেরাই বা কোথায়? শুনলেন হিমানীশ গোস্বামী রচিত রতনদিয়ার ভূত।
আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে ফিরব।